ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুফা। বাংলাদেশের রপ্তানি বড় গন্তব্য যুক্তরাষ্ট্র, আর এ কারণেই নতুন করে আরোপ করা মার্কিন শুল্কের প্রভাব শুধু পোশাক খাতেই নয়, অস্থিতিশীল করে তুলতে পারে পুরো রপ্তানি খাতকেই। এমন আশঙ্কাও কিন্তু রয়েছে, যেখানে বিশ্বজুড়ে বাংলাদেশ বিকল্প বাজারে নতুন পণ্যের সম্ভাবনা খুঁজছে, সেখানে মার্কিন এই বার্তা কি পণ্যের বহুমুখীকরণেও বাধা ডেকে আনবে? সম্ভাবনাময় পাট, প্লাস্টিক, হোম টেক্সটাইল বা অন্যান্য খাতেও কি বিপদসীমায় দাঁড়িয়ে আছে? এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়লে বিকল্প রপ্তানি পণ্যের কি হবে? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের BPGME এর প্রেসিডেন্ট শামীম আহমেদ, এবং আরও আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতির আহ্বায়ক এবং SME ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাশিদুল করিম মুন্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে টালিখাতার আয়োজনে। আমি একটু জনাব মুন্না আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। মার্কিন শুল্ক আরোপ আসলে কতটা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বাংলাদেশের রপ্তানি খাতকে, এবং এর থেকে উত্তরণের কি পথ আছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের যে নতুন নতুন সিদ্ধান্তগুলা দিচ্ছে এবং সিদ্ধান্তগুলা কোনোটি স্টেবল থাকছে না, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বায়ারের জায়গা থেকে। আমি জাস্ট গত সপ্তাহে জার্মানিতে ছিলাম। সেখানে মেলাতে যেই বায়াররা এসেছিলেন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, এবং আমার আমেরিকাতে বায়ার আছে, সে অর্ডার প্লেস করার কথা, সে কিন্তু গত 3 মাস ধরে অর্ডারটা প্লেস করছে না যে ট্রাম্প প্রশাসন নতুন নতুন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থাৎ তার তো কস্ট অফ প্রোডাকশনে এই শুল্কের বিষয়টা যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেই অনিশ্চয়তার জন্য টোটাল বিজনেস কমিউনিটি কিন্তু একটা স্টেবল অবস্থা থেকে একটা আনস্টেবল সিচুয়েশনে পড়ে গেছে। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যারা এক্সপোর্ট করছি, আমরা এক ধরনের এই অস্থিরতার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং সেই জায়গাতে আমাদের যে রেগুলার যেই ওয়ার্কিং ফ্লোটা ছিল বা গতি ছিল সেটা বিলম্বিত হবে, এবং সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে যে রপ্তানিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। জনাব রাশিদুল করিম মুন্না, আমরা আসলে শুনছিলাম আপনার কথা, একই প্রশ্ন কিন্তু আমার জনাব শামীম আহমেদ আপনার কাছেও করার আছে। আমি একটু জানতে চাই, একদিকে ডলার সংকট, আরেকদিকে কিন্তু চীন এবং আমেরিকার মধ্যে একটি সংঘর্ষ, একটি দ্বন্দ্ব, একটি বাণিজ্যিক দ্বন্দ্ব যেটাকে আমরা আসলে বলতে পারি। এই সংকট, এই যে ডলার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে, এবং চীন আমেরিকার দ্বন্দ্বে আসলে কতটুকু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। জি, আমি ডিবিসি কে ধন্যবাদ দিই। আসলে এই যে ট্রেড ওয়ারটা শুরু হয়েছে, এটা আসলে কারণটা হচ্ছে যে ডলারাইজেশনের যে প্রসেসটা সারা পৃথিবীতে শুরু হয়েছে, এটা ওইটাকে ঠেকানোর জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই 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 সুযোগটা কাজে লাগাচ্ছে, যে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের ট্যারিফ ইম্পোজ করছে। তো আমাদের সাইড থেকে, বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে যে যতটুকু আমরা এফিসিয়েন্টলি ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা টেকেল করবে সিচুয়েশনটা, সেই রকম তারা করতে পারেন নাই। আমরা যদি ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি, রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হলো এপ্রিল থেকে কিন্তু ভিয়েতনামের ডেপুটি ফরেন প্রাইম মিনিস্টার কিন্তু অ্যাক্টিভ ছিলেন। হি ওয়াজ শাটলিং বিটুইন ভিয়েতনাম এন্ড USA টু মেক এ নেগোসিয়েশন, এবং উনি কিন্তু FTA প্রপোজালও দিয়ে বসছেন। কিন্তু আমরা আমাদের যে আইটেমগুলো আমরা USA কে দিব ফ্রি এন্ট্রির জন্য, ডিউটি অ্যাক্সেস দিব, ডিউটি ফ্রি অ্যাক্সেস দিব, সেই লিস্টটা কিন্তু আমরা প্রপারলি দিতে পারিনি, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি। আর আমরা যে পরিমাণে USA কে বেনিফিটটা দিই, আমাদের গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে $8 বিলিয়ন মাধ্যমে যে বেনিফিটটা US পায়, সেটাও কিন্তু আমার মনে হয় আমরা ঠিকমতো তাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি। বিকজ আমরা যে প্রোডাক্টটা US মার্কেটে এক্সপোর্ট করি, সেটা যদি US নিজে করতে যায়, it won't be feasible. $25 per hour they pay the labor cost. সেখানে আমাদের যে প্রোডাক্ট গুলো জি, একই বিষয়ে আমরা যদি একটু রাশিদুল করিম মুন্না আপনার কাছে যদি একটু জানতে চাই, শামীম আহমেদ যে বিষয়টি, জি আমরা একটু রাশিদুল করিম মুন্না আপনার কাছ থেকে ওই বিষয়টি একটু জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এই ডলার সংকটের প্রভাব আসলে আন্তর্জাতিক বাণিজ্যের উপরে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে? এখানে আসলে আমি বলবো যে বেশ কয়েকটা ইস্যু। একটা হচ্ছে যেটা শামীম ভাই যথার্থ বলেছেন,
যে আমাদের আহ, অন্য প্রতিযোগী দেশগুলা, যেটা হচ্ছে 35% নতুন ভাবে আরোপ হয়েছে, এবং এই ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের প্রতিযোগী দেশগুলা কি হারে তাদের উপর শুল্ক বাস্তবায়নের বিষয়টাকে তারা নিশ্চিত করতে পারছে। সেখানে যদি আমাদের ট্যাক্সটা ব্যারিয়ারটা যদি বেশি থাকে, আলটিমেটলি তো আমাদের কাছ থেকে কোনো বায়ার মাল কিনবে না, এটা খুব স্বাভাবিক কথা। বেশি দামে কে কিনতে যাবে? সুতরাং এই বিষয়টাকে আমি বলবো যে সরকারি সর্বোচ্চ মহল থেকে খুব গুরুত্ব সহকারে, অলরেডি সময় পার হয়ে গেছে, এটাকে নিগোশিয়েট করতে হবে। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য দেশগুলা যে কাজটা করে সেটা হচ্ছে ট্যাক্স ইস্যুতে বায়োল্যাটারাল এগ্রিমেন্টের আওতায় ট্যাক্সটাকে মিনিমাইজ করে। সুতরাং আমাদের এই কমার্স মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির এই প্র্যাকটিসটা কিন্তু একটু কম। সুতরাং এই প্র্যাকটিসটাকে কিভাবে বাড়ানো যায়, প্রফেশনালি হ্যান্ডেলিং করা যায়, যাতে আমাদের বায়োল্যাটারাল এগ্রিমেন্টের আওতায় আমাদের এই ট্যাক্সের যে হারটা আছে সেটা যেভাবেই হোক কমাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে কথাটা অলরেডি বলেছি, যে একটা অনিশ্চয়তা ভর করছে বায়ারদের সাইড থেকে, কারণ বায়াররা যেটা চাচ্ছে না যে ট্রাম্প যে এই ট্যাক্সটা আরোপ করছে এটা তাদেরকেও ক্ষতিগ্রস্ত করছে, কারণ কনজিউমার মার্কেটে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। স্বাভাবিকভাবেই যে পরিমাণ কনজাম্পশন হতো সেটা কমে যাবে। সুতরাং সেই প্রভাবটা কিন্তু আলটিমেটলি ইম্পোর্টের ক্ষেত্রে পড়বে, এবং ইম্পোর্টে পড়া মানে হচ্ছে আমরা এক্সপোর্টের গতিটা কমবে, পরিমাণটা কমবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে শুধুমাত্র ডলারের এই ট্যাক্স ইস্যু না, আপনি দেখবেন গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বিশ্বর যে মুদ্রার যে প্রসেসটা আছে সেখানে কিন্তু ডলার একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে, ডলার উইক হয়ে গেছে, এবং অন্যান্য যেমন হচ্ছে আমি উদাহরণ দিচ্ছি ইউরো, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, সেগুলো স্ট্রেংথ বাড়ছে। সুতরাং সেই ধরনের কিন্তু একটা অস্থিরতার মধ্যে আমরা কিন্তু পড়তে যাচ্ছি। সুতরাং সার্বিকভাবে যেহেতু আমরা রপ্তানি মুখী বা রপ্তানি নির্ভরশীল অর্থনীতি, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে আছি। যদিও আমি আরেকটা শেয়ার করি যে এই ট্রাম্প প্রশাসন চায়নাকে ঠেকানোর জন্য বিশ্ব রাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের মধ্যে যে একটা বড় ধরনের মেরুকরণ হচ্ছে, সেই মেরুকরণে আমাদেরকে আরো প্রফেশনালি কিভাবে নিগোশিয়েট করা যায় এবং আমাদের অস্তিত্ব কিভাবে রক্ষা করা যায়, আমাদের পলিসি সাপোর্টের জায়গাগুলোতে সরকারকে এগিয়ে আসতে হবে। এবং সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের এক্সিস্টিং যে মার্কেটটা আছে, আমরা যে সমস্ত দেশগুলোতে জিএসপি ফ্যাসিলিটি পাচ্ছি বা ট্যাক্স বেনিফিটটা পাচ্ছি, সেই দেশের থেকে অন্যান্য দেশগুলোতে আমরা কিভাবে আমাদের পণ্যের পরিধি বাড়াতে পারি, বাজার বাড়াতে পারি, পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি। এই পণ্যের ডাইভার্সিফিকেশনের ব্যাপারে অনেকবার কথা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সরকারি পলিসিগুলো যথার্থ নয়। জি, এখানে এখানে আমরা 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 শুনতে পাচ্ছি যে শামীম আহমেদ আপনি প্লাস্টিক নিয়ে কথা বলতে চাচ্ছেন, এবং একই সাথে জনাব মুন্না আপনি যেমনটি বলছিলেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং একই সাথে বৈশ্বিক বিভিন্ন বাজার খোঁজা। আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়লে বিকল্প রপ্তানি পণ্যের কি হবে। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু চলে যেতে চাই জনাব শামীম আহমেদ আপনার কাছে। আপনি তো প্লাস্টিক পণ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্লাস্টিক পণ্য রপ্তানিতে আমরা কেন এখনো পিছিয়ে রয়েছি? আসলে এখানে মূল চ্যালেঞ্জটা কোথায় বা প্রতিবন্ধকতা কোথায়? আমি বলি আপনারা প্লাস্টিক প্রোডাক্টের এক্সপোর্টের দুইভাবে, একটা হলো ডিমড এক্সপোর্ট আর একটা হলো আপনার ডাইরেক্ট এক্সপোর্ট। তো ডিমড এক্সপোর্টে ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা প্রায় $2 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করে থাকি। ডিমড এক্সপোর্ট বলতে আমি বুঝাচ্ছি আমাদের যে গার্মেন্টসের সাথে যে অ্যাক্সেসরিজ গুলো যায়, ফুড আইটেমের সাথে যে প্যাকেজিং যায়, সেটাই। আমাদের অ্যারাউন্ড 6,000 ফ্যাক্টরি আছে, এর মধ্যে 2,500 ফ্যাক্টরি লিঙ্কেজ ফ্যাক্টরি হিসাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিয়ে থাকে, প্যাকেজিং এর জন্য, আপনার ইয়ের জন্য সাপোর্ট দিয়ে থাকে। তো সেভাবে আমরা প্রায় $2 বিলিয়ন এক্সপোর্ট করি। আর ডাইরেক্ট এক্সপোর্ট করি ইপিবির খাতাতে আছে অ্যারাউন্ড $300 মিলিয়ন। তো আমরা ইউএস মার্কেটে $182 মিলিয়ন ডাইরেক্ট এক্সপোর্ট করি। আর অ্যারাউন্ড গার্মেন্টসের যে $8 বিলিয়ন যে প্রবলেমটা আসছে রেসিপ্রোকাল ট্যারিফের জন্য, সেইখানে আপনি 3% গার্মেন্ট প্লাস্টিক অ্যাক্সেসরিজ ধরতে পারেন, এতে $250 মিলিয়ন। এই দুইটা মিলে অ্যারাউন্ড $400 to $500 মিলিয়ন আমরা একটা মার্কেটে হারানোর অবস্থাতে চলে গিয়েছি। তো আমরা আশা করব যে আমাদের নেগোসিয়েটর যারা আছেন, হ্যাঁ, এটা তো শুধু ট্যারিফ, কিন্তু জিওপলিটিক্সের একটা পার্ট অফ দিস, এটাকে সব দিক দিয়ে বিবেচনা করে নিতে হবে। আপনাকে ইউএসএ, আমি যেটা বিশ্বাস করি
ইউএসএ আমাদের যারা বায়ার আছে এবং ইউএসএ গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝাতে হবে যে উই আর ডলার ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার ইম্পোর্ট এক্সপোর্ট ডলারে হয়। বিকজ এই কথা এই জন্য বললাম যে ডলারাইজেশনের যে চাপটা আসছে ইউএস এর উপরে, এটা ঠেকানোর জন্য কিন্তু তার এই টেরিফের এটা আসছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি তো আমরা যে ডলার ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন এক্সপোর্ট ইন ইম্পোর্ট ইন এক্সপোর্ট, এটা কিন্তু তাদেরকে প্রপারলি যদি আমরা বুঝাতে পারি তাইলে আমার মনে হয় আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। অ্যাগেইন আমাদের অনেকগুলো ইম্পোর্ট আইটেম আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে ইউএসএ থেকে আনতে পারি এবং সেটা বুঝতে আমি একটা মিডিয়া রিপোর্টে দেখেছি আমরা বলেছিলাম যে 100 আইটেমের মতো একটা লিস্ট আমরা ইউএসএ গভর্নমেন্টকে দিব যেগুলোতে ইম্পোর্ট পসিবিলিটিস আছে। সেই বোধহয় লিস্টটা এখনো হয় দেওয়া হয় নাই অথবা দিতে দেরি হয়েছে, এরকম কোনো একটা অবস্থাতে আছে। তো এই যে ধরনের আমাদের ইনফরমেশন গ্যাপ অথবা আমাদের কিছুটা অবহেলা, এগুলো থাকা চলবে না। আপনি যদি ইফ ইউ লুক ইনটু ভিয়েতনাম অথবা ইন্ডিয়া, দে স্টার্টেড নেগোসিয়েশন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। 2 এপ্রিলে যখন ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে একটা আসবে, ট্রেড ওভার ইজ কামিং আপ, তখন থেকে কিন্তু তারা সিরিয়াসলি কাজ করছে, অথচ আমরা কিন্তু সিরিয়াসলি করি নাই। তো আমি অনুরোধ করব আপনার মাধ্যমে গভর্নমেন্টকে এবং নেগোসিয়েশন যারা করছেন, দে শুড বি মোর প্রম্পট। এখনো সময় যায় নাই, উই আর হোপফুল যে বাই অগাস্ট হয়তো আরেকটা নেগোসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আমরা যদি প্রপারলি আমাদের এটা তুলে ধরতে পারি, আমার বিশ্বাস যে তারা অন্তত ভিয়েতনামের যে স্ট্যান্ডার্ডে রেখেছেন 20%, সেই স্ট্যান্ডার্ডে আমাদেরকে হয়তো নিয়ে আসবেন এবং আমরা 20%-এ আসলে হয়তো বর্তমান অবস্থা থেকে অনেক দূর আমরা ইমপ্রুভ করতে অনেকটুকু পারবো, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এটা আসলে সব ব্যবসায়ীদেরই এটা প্রত্যাশা। শামীম আহমেদ, আমরা একটু রাশেদুল করিম মুন্না আপনার কাছে যেতে চাই। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা, আসলে কতটুকু আমরা এটা তো অনেকদিন ধরেই আলোচনার বিষয়, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, শুধুমাত্র পোশাক খাতের উপর নির্ভরশীল হলে হবে না। আসলে কতটুকু সম্ভব হয়েছে এই সময়ের মধ্যে? আমি বলবো সেই যে গতিতে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা সবসময় সেমিনার কেন্দ্রিক বা টেবিল কেন্দ্রিক হচ্ছে। বাস্তবতার জায়গাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটাকে কখনোই সরকারি নীতিমালায় অ্যাড্রেস করা হয় না। একটা এক্সাম্পল দিচ্ছি যে গার্মেন্টস সেক্টরের ডেভেলপমেন্টের জন্য বন্ড ফেসিলিটি একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করেছে। এই কথাটা কিন্তু আমরা বিভিন্ন সেক্টর যারা গার্মেন্টসের বাইরে আমরা কাজ করছি, আমরা কিন্তু এই আলোচনাটা বিভিন্ন সময় করেছি, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না। আমি যখন একটা এক্সপোর্টের জন্য অর্ডার পাচ্ছি, আমাকে 20 রকম মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য আমি কিন্তু ওই 20 রকম এলসিএম ওপেন করতে পারবো না। সেক্ষেত্রে যদি আমার যদিও নীতিমালা আছে যে আমি যদি এক্সপোর্টের জন্য কোনো মেটেরিয়ালস ব্যবহার করি, আমি যে ট্যাক্সটা বা ভ্যাটটা দিচ্ছি সেটা রিটার্ন পাওয়া যাবে, কিন্তু এখানে যে আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই জটিলতার কারণে কিন্তু উদ্যোক্তারা সেই সুযোগটা নিতে পারছে না, বিধায় আলটিমেটলি আমরা প্রাইস কম্পিটিটিভ হতে পারছি না। পাশাপাশি আমাদের নন গার্মেন্টস সেক্টরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি। অর্থাৎ এই মুহূর্তে আমরা কনজিউমার মার্কেটে যখন আমরা এক্সপোর্ট করতে যাব, আমার ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা, এটা খুব একটা জরুরি ইস্যু। এটা কিন্তু সরকার সেভাবে আমলে নিচ্ছে না। পাশাপাশি আমাদের রিসার্চ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যারাই প্রোডাক্ট করছি, আমরা কিন্তু বেসিক প্রোডাক্ট এক্সপোর্ট করছি। বেসিক প্রোডাক্ট এক্সপোর্ট করে কিন্তু আমরা আলটিমেটলি সার্ভাইভ করতে পারবো না। সেক্ষেত্রে ভ্যালুয়েটেড ডাইভার্সিফিকেশনে আসতে গেলেই কিন্তু রিসার্চ লাগবে। আমাদের টেকনোলজি যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো ব্যবহার করছে, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের ওয়ার্কফোর্স আছে, কিন্তু স্কিল ওয়ার্কফোর্সের একটা বড় ধরনের ঘাটতি আছে। আমরা যদি চায়নার একজন ওয়ার্কারের সাথে কম্পেয়ার করি, আমরা 1/4 বা 1/5 ক্যাপাসিটি আমাদের একজন ওয়ার্কারের। সুতরাং এখানে খুবই সিরিয়াসলি নিতে হবে যে সেক্টর ওয়াইজ যে স্কিল ওয়ার্কফোর্সের যে ডিমান্ডটা আছে, সেটা সরকার কিভাবে একটা সহযোগী পলিসি এবং সাপোর্ট দিতে পারে। সর্বোপরি আমি বলবো যে আমাদের উদ্যোক্তারা, আমাদের ব্র্যান্ডিং একটা ঘাটতি আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যখন এই পণ্যগুলো এখানে রাশেদুল করিম মুন্না এই কথাটি পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই। তাহলে ব্র্যান্ডিং এর যদি ঘাটতি রয়েছে আপনি বলছিলেন, একই সাথে আপনি এখানে বেশ কিছু কথা তুলে ধরেছেন, প্রযুক্তির উন্নয়নের কথা, স্কিল ডেভেলপমেন্টের কথা তুলে ধরেছেন। যেসব দেশে শুল্কমুক্ত সুবিধা নেই সেসব দেশে কি তাহলে পণ্য যেতে পারে? আমরা কি এক্সপ্লোর করে দেখতে পারি? অবশ্যই আমাদের এখন থেকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে সমস্ত দেশগুলোতে আমরা জিএসপি ফ্যাসিলিটি কারণে এক্সপোর্ট করতে পারছি, অন্য দেশগুলোতে পারছি না, সেখানে কিভাবে আমরা বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় আমাদের ওই পণ্যটাকে নেগোশিয়েট করতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলো যদি উৎপাদনের সক্ষমতা যত দ্রুততার সাথে বাড়াতে গেলে হচ্ছে আমি যে কথাগুলি বললাম, একটা সমন্বিত পরিকল্পনা দরকার প্রত্যেকটা সেক্টর ওয়াইজ, জুট কেন্দ্রিক, প্লাস্টিক কেন্দ্রিক, লেদার কেন্দ্রিক। আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এবং আমাদের এখানে এসএমই একটা
বড় রোল প্লে করছে লোকাল মার্কেটের জন্য বা লোকাল কনজিউমার মার্কেটের ক্ষেত্রে। এই এসএমইরা কিভাবে এক্সপোর্টে যেতে পারে এবং সেক্টর ওয়াইজ তাদের স্কেলটাকে কিভাবে বাড়াতে পারে, এবং সেই জায়গা থেকে একটা সহায়ক নীতি সহায়তা দরকার, এবং সেটা শুধুমাত্র কাগজে কলমে নয়, এটা একটা বাস্তবমুখী নীতি সহায়তা দরকার। এই জায়গাতে হচ্ছে চ্যালেঞ্জ, এবং এটা কিন্তু হচ্ছে না। সুতরাং আমরা যতটুকু দেখেছি এসএমই খাতে অনেক উদ্যোক্তাই রয়েছেন যারা পাট পণ্য, বিশেষ করে আপনাকে বলছি এই কারণে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে পাট পণ্য নিয়ে কাজ করছেন, অনেক উদ্যোক্তা আছেন যারা পাট পণ্য নিয়ে কাজ করছে এবং সেই সমস্ত পণ্যের কিন্তু যথেষ্ট ডিমান্ডও রয়েছে বিশ্ববাজারে। সেক্ষেত্রে তারা যদি রপ্তানিতে যেতে চায়, তাদের নানান রকমের সমস্যা আমরা শুনি, তারা ঋণ পান না, তাদের ঋণ দিতে গেলে নানান কাগজপত্র এবং নানান জটিলতার সম্মুখীন হতে হয়। রপ্তানিতে গেলে আপনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যে আসলে ফাউন্ডেশন থেকে কি কোনো সহায়তা করা হবে কিনা, বা সরকারি কোনো নীতিমালার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, বা কি চাচ্ছেন আপনারা? আসলে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে মাত্র বছরে যে বাজেটটা আছে সেটা ডিমান্ডের তুলনায় 2% 3%ও না। প্রতি বছর এসএমইরা যেখানে হচ্ছে কন্ট্রিবিউশন রাখছে 25 থেকে 28% জিডিপিতে, অন্যান্য দেশগুলো কিন্তু সেখানে কন্ট্রিবিউশন রাখছে 60 থেকে 70%। সুতরাং এই জায়গাতে আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি নীতি সহায়তাগুলা সবসময় নির্ভর করে হচ্ছে বড়দেরকে বা মাঝারিদেরকে বেনিফিট করার জন্য। ছোট মাইক্রো কটেজ বা ছোটরা যারা আছে তাদের কাছে কিন্তু সেই ধরনের সহায়তাগুলো যাচ্ছে না। যেখানে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে এসএমই সেক্টরে যারা আছে বা মাইক্রো বা কটেজ সেক্টরে আছে, বছরে তাদেরকে 10 থেকে 15,000 কোটি টাকা কিভাবে বিনিয়োগের একটা সহায়ক নীতি মালা ঘোষণা করা যায়, এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটা আলাদা ফোকাস করে এই কাজটা কিভাবে সম্পন্ন করা যায়। আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি শামীম আহমেদের কাছে আবার একটু যাব। শামীম আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে প্লাস্টিক পণ্য রপ্তানির বিষয়টি নিয়ে আমরা বিকল্প বাজার খুঁজছি, প্লাস্টিক পণ্যের কথাও এখানে আসছে, আসলে আপনাদের কি ধরনের নীতি সহায়তা এই মুহূর্তে প্রয়োজন সরকারের কাছ থেকে? আপনি বিরতিতে একটি কথা বলছিলেন যে রিসাইক্লিং এর জন্য খুব বেশি সুযোগ সুবিধা বাংলাদেশে এখন পর্যন্ত নেই। না, রিসাইক্লিং এর সুযোগ সুবিধা আছে। আমাদের অনেক রিসাইক্লিং ফ্যাক্টরি এক্সপোর্ট করছে। হ্যাঁ, উই আর এক্সপোর্টিং। আপনি নিজেও বলেছেন যে উই আর এক্সপোর্টিং দ্য রিসাইকেল প্রোডাক্ট, এবং আমাদের রিসাইকেল প্রোডাক্টের যে গুণগত মান সেটাও অনেক ভালো, কিন্তু আমরা যেহেতু আলাপ করছিলাম ইউএসএ ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে, আমরা যদি ওইখানে আলোচনাতে যাই, আমরা দেখবো যে ইউএসএ গভর্নমেন্ট ইজ ইম্পোজিং। আমি বলছিলাম শেষের দিকে চলে এসেছি, এবং আমরাও প্রত্যাশা করব যে বিকল্প রপ্তানির পথে আগাবে বাংলাদেশ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।